মনিরুল ইসলাম বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা কাঠামোর একটি বহুল আলোচিত নাম। দীর্ঘ প্রায় 3 দশকের কর্মজীবনে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং সর্বশেষ পুলিশের বিশেষ শাখা অর্থাৎ এসবির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে তার ভূমিকা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। হোলি আর্টিজান হামলার আগে এবং পরে নব্য জেএমবি এবং অন্যান্য উগ্রবাদী নেটওয়ার্ক দমনে যে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছিল তার অন্যতম প্রধান কর্মকর্তা ছিলেন মনিরুল ইসলাম। তবে সেই সময়কার অনেক অভিযান নিয়েই পরে বিতর্ক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের নাটক অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। সম্প্রতি মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামের মৃত্যু, তার পরিবারকে গুম এবং নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন ঘটনায় মনিরুল ইসলামের নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগে এসেছে। তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় মনিরুল ইসলাম ছিলেন এসবি প্রধান। ফলে সেই সময় রাষ্ট্রের কাছে থাকা রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের একটি বড় অংশ তার জানা ছিল বলে ধারণা করা হয়। সরকার পরিবর্তনের পরপরই তাকে পদ থেকে সরিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গত 2 বছরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লিখেছেন এবং তার বিরুদ্ধে আনা দুর্নীতি, অবৈধ সম্পদ এবং জঙ্গি বিরোধী অভিযানের নানা অভিযোগের জবাব দিচ্ছেন। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন বাংলাদেশে জঙ্গিবাদ এবং উগ্রবাদ আবারও নতুনভাবে সংগঠিত হচ্ছে। সাম্প্রতিক পাইপ বোমা, প্রেসার কুকার বোমা উদ্ধার, জেএমবির কথিত স্লিপার সেল এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের বাংলাদেশের সক্রিয় হওয়ার আশঙ্কা তার সেই সতর্কবার্তাকে নতুন করে আলোচনায় এনেছে, যা জাতিসংঘও বলছে। আজ আমরা মনিরুল ইসলামের কাছে জানতে চাইব 5ই আগস্ট 2024-এর আগে গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি জানতো, শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে তিনি কি ধরনের পরিকল্পনা দেখেছিলেন, কেন তাকে দ্রুত সরিয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জবাব কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ কি আবারও ভয়াবহ জঙ্গিবাদের একটি নতুন পর্বের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। মনিরুল ইসলাম এই প্রথম একটি ইউটিউব সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনাদের জন্য। মনিরুল ইসলাম। ধন্যবাদ মনিরুল ইসলাম, প্রথমবারের মতো অন ক্যামেরা আমার সঙ্গে কথা বলার জন্য রাজি হওয়ার জন্য। বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে গত 2 বছর, মানে 2.5 বছরের কাছাকাছি। কোথা থেকে শুরু করব জানি না। আজকে জাতিসংঘের যে রিপোর্ট বেরিয়েছে তাতে বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো দেখছি না। আমি ভবিষ্যৎ নিয়ে পরে কথা বলবো, অতীতে ফিরে যাই। 5ই আগস্ট 2024-এর কথা বলতে চাই। আমার কাছে আপনার কাছে সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি 5ই আগস্ট পর্যন্ত এসবির প্রধান ছিলেন, অর্থাৎ রাষ্ট্রের কাছে থাকা সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক এবং নিরাপত্তা গোয়েন্দা তথ্য আপনার টেবিলে আসতো। এখন এতদিন পরে দাঁড়িয়ে আপনি কি পরিষ্কার করে আমাদেরকে বলবেন যে জুলাই আন্দোলনের আড়ালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার যে সুপরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের কথা ডক্টর ইউনূস বলেছিলেন, সেটি আপনাদের গোয়েন্দা মূল্যায়নে ধরা পড়েছিল কিনা? ধরা পড়লে কোনো বিদেশি রাষ্ট্র এতে বা দেশি কারা এতে যুক্ত ছিল, এবং আপনি কাকে সতর্ক করেছিলেন? 3টি প্রশ্ন এখানে। থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং সেই সাথে এই প্রোগ্রাম যারা দেখবেন সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, 5ই আগস্ট 2024 আমাদের জাতির জীবনে, বাংলাদেশের ইতিহাসে যে জঘন্য একটা অধ্যায়ের সূচনা হয়েছিল, সেই প্রসঙ্গে আমি আজ এই প্রথমবারের মতো অন ক্যামেরা কথা বলছি। হ্যাঁ, আমি 5 তারিখ নয়, শুধু আমি অগাস্টের 13 তারিখ পর্যন্ত এসবির চিফ ছিলাম। কিন্তু যদিও আমাকে 5 তারিখের পর থেকে আসলে ফাংশনাল কোনো রোল আমার ছিল না, বাট আমি তখনও, যেহেতু আমার বদলি হয় নাই, আমি পদ হোল্ড করছিলাম। তো স্পেশাল ব্রাঞ্চ মূলত গোয়েন্দা সংস্থা, একটা নন অপারেশনাল ইউনিট বাংলাদেশ পুলিশের,
এবং এটা মূলত সরাসরি যদিও অ্যাডমিনিস্ট্রেটিভলি ইন্সপেক্টর জেনারেল বা হোম মিনিস্ট্রির অধীনে, কিন্তু সাধারণত তাদেরকে রিপোর্ট করার পাশাপাশি সরাসরি রাষ্ট্র সরকার প্রধানের কাছে রিপোর্ট গুলো যেত, স্পেশাল রিপোর্ট গুলো যেত, বা কিছু রুটিন রিপোর্টও যেত, পাশাপাশি সংশ্লিষ্ট যারা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও যেত। তো জুলাই ব্যাপী, অর্থাৎ 24 সালের জুলাই ব্যাপী, যেহেতু জুন মাসের একটি রায়কে কেন্দ্র করেই ঘটনার সূচনা, সেই ঘটনার সেই যে রায়, সেই রায়টি হয়েছিল জুনের প্রথম দিকে, যেখানে কোটা ব্যবস্থা, অর্থাৎ 2018 সালে শুরু হওয়া কোটা আন্দোলন, যেটি বেশ গতি পেয়েছিল, একটা পর্যায়ে সরকার ডিসিশন নেয় এবং সেই অনুযায়ী তারা সমস্ত কোটা পদ্ধতি বাতিল করে। কিন্তু পরবর্তীতে 2021 সালে একটা রিটের ভিত্তিতে, অর্থাৎ ফ্রিডম ফাইটার্সদের সন্তানদের পক্ষ থেকে বা তাদের সন্তান সন্ততিদের পক্ষ থেকে একটা রিট করা হয় যে এই কোটা ব্যবস্থা পুনরায় চালুর জন্য। অ্যাকর্ডিংলি হাইকোর্ট রায় দেওয়ার পর থেকেই আসলে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয় ছাত্রদের ভিতরে, এবং এটি মূলত তখন, যেহেতু এটি ছিল জুন মাস, মানে এটা ঈদের ঠিক আগে আগে, ফলে ওই সময়টাতে টুকটাক কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা আরো দু একটা বিশ্ববিদ্যালয় কিছু বক্তৃতা বিবৃতি এসেছিল। তো স্পেশাল ব্রাঞ্চের কাজ হলো মূলত তথ্য সংগ্রহ, সেই তথ্য প্রসেস করে সেটাকে ইন্টেলিজেন্স আকারে রূপ দিয়ে সেটি সরকারকে মানে সরবরাহ করা, সরকার প্রধান এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সরবরাহ করা, এবং সেই সাথে কিছু সাজেশন থাকতো যে কি কি করলে এই অর্থাৎ কেন ঘটনার সৃষ্টি হয়েছে, এটার ফলাফল কি হতে পারে, এবং সেই সাথে সম্ভাব্য উত্তরণের জন্য কি কি করা উচিত। আমাদের রিপোর্টের, স্পেশাল ব্রাঞ্চের রিপোর্টের মানে মোটামুটি এটা টিপিক্যাল একটা ধরন। তো সেই ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ে যে জুন মাসের বোধহয় মাঝামাঝির দিকে ঈদ ছিল, তার আগেই সর্বশেষ ওয়ার্কিং ডেতে আমরা সরকারের কাছে একটা রিপোর্ট পেশ করি। সেই রিপোর্ট সরকার প্রধান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ইন্সপেক্টর জেনারেলের কাছেও কপি যায়, এবং যতদূর মনে পড়ে ঢাকার কমিশনারের কাছে, পুলিশ কমিশনারকেও। সেখানে আমরা বলি যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে আপাতত হয়তো এটা নিয়ে খুব বেশি হইচই হবে না, কিন্তু জুনের শেষ দিকে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, তখন এটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, এবং এটা নিয়ে সেই 18-র মতো আরেকটা মানে আন্দোলন সেটি শুরু হতে পারে। এবং সেই ক্ষেত্রে সেই আন্দোলন, কারণ আমরা জানি যে সরকার বিরোধী পক্ষগুলো, নানা পক্ষ কোনোভাবেই যেহেতু সরকারকে বিপদে ফেলতে পারছিল না, এবং সেই রিপোর্টেই সতর্ক করা হয় যে এই ধরনের অবস্থা তৈরি হলে সেইটা সুযোগ দেশি বিদেশি যারা সরকারের বিরুদ্ধ শক্তি আছে তারা সেই সুযোগ নিতে পারে। তো এইটাই তো, ফলে আর সুপারিশ ছিল যে দ্রুত এটা কথাবার্তা বলে, সব পক্ষের সাথে কথা বলে আদালতের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে যাতে একটা মানে সমঝোতায় পৌঁছানো যায়। এটি ছিল আমাদের জুন মাসের মানে ঈদের আগের রিপোর্টটা, প্রথম রিপোর্ট কোটার উপরে। এরপরে পর্যায়ক্রমে আমরা মানে আরো 15টি, অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ মোট 16টি রিপোর্ট দিয়েছে এই কোটা আন্দোলনে, জুন জুলাই মিলে। জুন মাসে একটাই, বা শেষ দিকে দেয়া হয়েছিল কিনা আমার মনে নাই, বাট 4 তারিখ রাত পর্যন্ত, অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত আমরা রিপোর্ট দিয়েছি। তো এই আন্দোলনটা শুরুর দিকে একেবারেই ছাত্রদের ভিতরে যদিও সীমাবদ্ধ ছিল, কিন্তু জুনের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে এক ধরনের সভা সমিতি মানে বিক্ষোভের শুরু হয়, কিন্তু কথা
মানে তখনই তারা আলটিমেটাম দিতে শুরু করে যে জুলাই মাসের ভিতরে, অর্থাৎ জুনের 30 তারিখের ভিতরে সমস্যার সমাধান না হলে জুলাই থেকে তারা বিক্ষোভ কর্মসূচিতে যাবে, বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তো এটি শুরুতে বলা যায়, মানে আমি যতটুকু দেখেছি স্পেশাল ব্রাঞ্চের চিফ হিসেবে, এটি শুরুতে ছাত্রদের একটা আন্দোলন ছিল। তো আন্দোলন ছিল তো, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন যখন আস্তে আস্তে একটু শক্তিশালী হয়, কারণ এটি একটা পপুলার ডিমান্ড ছিল যে কোটা পদ্ধতি, তো ওদের কিন্তু কোটা পদ্ধতি বাতিল, অর্থাৎ আগের জায়গায় ফেরত যাওয়া, সেটা ওদের দাবি ছিল না। শুরুর দিকে সংস্কার সংস্কার অর্থাৎ কোটার যে পার্সেন্টেজ সেটা কমিয়ে আনা, সেটাই ছিল দাবি। কিন্তু এই দাবিটা আসলে শুরুর দিকে এটা খুব পপুলার ডিমান্ড ছিল, কারণ এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি এবং বেনিফিশিয়ারি ছাড়া বাদ বাকি প্রায় সাধারণ, এবং শুরুর দিকে আমি দেখেছি ছাত্রলীগেরও অনেকে সেই পরবর্তীতে যে শব্দ চালু হয়েছে গুপ্ত বা মেইন স্ট্রিমের অনেকেও, মানে ইয়াতে না নামলেও, বিক্ষোভ কর্মসূচিতে অংশ না নিলেও তাদের সায় ছিল। কিন্তু এটা কমপ্লিকেটেড হতে থাকে জুলাইয়ের মাঝামাঝি থেকে, পরিস্থিতি আসলে ভিন্ন দিকে যেতে থাকে, এবং এই আন্দোলনের সাথে ক্রমাগত রাজনৈতিক সরকার বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো সেগুলো যুক্ত হতে থাকে, এবং যুক্ত হতে হতে কিছু বিদেশি শক্তি তারাও এটার সাথে যোগ দেয়। যারা নাম দিয়েছিলেন সেই বিদেশি শক্তি? হ্যাঁ, আমরা নাম দিয়েছি, এবং এই বিদেশি শক্তি যে কার্যকর এই রকম একটা রিপোর্ট আমি, এরকম একটা নয়, দুটি রিপোর্ট, যে এই যে অর্থাৎ 24 অগাস্ট মাসের 8 তারিখে যে সরকার গঠিত হলো, যে বলা যায় যে এখন দেশের মানুষই বলছে যে একটা কলঙ্কিত সরকার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, সেই সরকারের একটা রূপরেখা, সেটা 2023 সালের মার্চ মাসে একটা রিপোর্টে, যে আবারও আপনাকে এই প্রশ্নটি করি, আপনি আবারও বলেন। 2023 সালের মার্চ মাসে আপনি এরকম একটি রিপোর্ট দিয়েছিলেন যেখানে 2024 সালে এরকম একটি সরকার গঠিত হতে পারে, তার একটি রূপরেখা আপনি দিয়েছিলেন। কারা কারা থাকতে পারে তাও কি দিয়েছিলেন? হ্যাঁ, এবং যাদের নাম ওখানে উল্লেখ ছিল তারা অনেকেই উপদেষ্টা হয়েছে, কেউ কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হয়েছে, চেয়ারপারসন বা চেয়ারম্যান হয়েছে, বা সদস্য হয়েছে, এবং বাকিরা না হলেও, যেমন দুই একটা পত্রিকার সম্পাদকেরও নাম ছিল পরবর্তীতে, যদিও তারা শেষ পর্যন্ত রক্ষা পায়নি, তারাও এই কলঙ্কিত সরকারের মানে এই করাপ্টিং এজেন্টদের মানে হামলা শিকার হয়েছে, তাদের নামও ওখানে ছিল। এবং মে মাসে যখন, অর্থাৎ 23 সালের মে মাসে যখন এই যে স্যাংশন, ভিসা স্যাংশন আসার র্যাবের উপরে ভিসা স্যাংশন এলো, যে না, র্যাবের উপরে নয়, র্যাবের উপরে এসছে সেটা আরো আগে, 22 সালে। হ্যাঁ, সরি, 22 সালে। এটা 23 সালে যখন ওই যে ভিসা স্যাংশন হলো, বিভিন্ন জনের নামে ভিসা স্যাংশন দেবে যারা, এইরকম একটা মে মাসের শেষ দিকে ইউএস গভর্নমেন্ট ইস্যু করে, বা ইউএস এম্বাসি ঢাকা ইস্যু করে। তো সেইটা 2-1 দিন আগে আমি আরেকটা রিপোর্ট দেই যে একটা কিছু আসছে, যেটা এই, তো এই বিষয়টা আমরা অবহিত ছিলাম, এবং কোন কোন দেশ এটার সাথে অংশগ্রহণ করতে পারে। তো তো এই রিপোর্টটা যে কোনো ভাবেই মনে হয় আমার কোনো ডিভাইসে থেকে গিয়েছিল। তো এই রিপোর্টটা আমি পরে মিলিয়ে দেখলাম, যেহেতু 23 সালের ঘটনা, যে মানে এটা 24 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমি রিপোর্টটা রিট্রিভ করতে পারি। তো রিপোর্টের কপিটা, যেহেতু ড্রাফট কপিটা, তো সেখানে দেখলাম যে বলা যায় যে কম বেশি 90% মিলে গেছে। সত্যতা। সরকারের রেসপন্স কি ছিল আপনার সেই রিপোর্টের পরে? এই রিপোর্ট আসলে, এখন যেহেতু আর আমি সরকারি চাকরিতে নাই, এখন তো বলাই যায়, এই রিপোর্টটি আমি প্রথম যে রিপোর্টের কথা বললাম মার্চ মাসে, সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছিলাম, সরাসরি হস্তান্তর করার পর উনি ওটা পড়েছিলেন। তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা
শেয়ার করা যায়, সেটি হলো আমার ওখানে রিপোর্টে উল্লেখ ছিল যে ডক্টর ইউনূস বয়সজনিত কারণে সেই যে তখন একটা আমার বক্তব্য ছিল জাতীয় সরকার, কিন্তু হয়েছে ইন্টারিম সরকার, বাদ বাকি সব মিলে গেছে। তো আহ, সে হয়তো বয়সজনিত কারণে সরাসরি নিজে থাকবে না, তার প্রতিনিধি হিসেবে 2-3 জনের নাম ছিল যে এদের কাউকে সে এই জাতীয় সরকারের প্রধান করতে পারে, ডিপলিটিসাইজেশন যেটা আর কি। তো সেইটা মাননীয় প্রধানমন্ত্রী পুরো রিপোর্টটা বোধহয় 7-8 পৃষ্ঠার একটা রিপোর্ট, এটা একটা গবেষণাপত্রের মতো বলতে পারেন। তো উনি পুরোটা পড়লেন, পড়ে ওই জায়গায় এসে উনি আমাকে বললেন যে তুমি জানো না ইউনূসের মতো লোভী লোক, ক্ষমতা লোভী, ও নিজেই হবে দেখবা, ও নিজেই হতে চাইবে। তো আমি তখন আমার একটু খটকা লেগেছিল, কারণ আমি ডক্টর ইউনূসকে কখনো সামনাসামনি দেখি নাই, তার সাথে কখনো আমার কথা হয় নাই, তার কোনো সভা সেমিনারে আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমি দূর থেকে দেখেছি মানে, কিন্তু আমি আসলে তাকে ওই সময়ও চিনতে পারি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আমাকে বলেছিলেন যে তুমি চিনো না ওরে, ওর মতো লোভী লোক, ও মরার আগের দিন পর্যন্ত ক্ষমতার লোভ ছাড়বে না, এবং ওই এটা মূল হবে দেখবা যদি এরকম একটা কিছু হয়। তো সেই কথাটা আমার পরবর্তীতে আমার বারবার আমার মনে হয়েছে যে আসলে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিলেন যে এরকম একটা প্যাথোলজিক্যাল লায়ার। কিন্তু মনিরুল ইসলাম, উনি জানতে পারলেন, আপনারা রিপোর্ট দিলেন, কি ব্যবস্থা নিল সরকারের পক্ষ থেকে, কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? সরকারের পক্ষ থেকে তখন এটি উনি পুরোপুরি রিপোর্টটা এন্ডোর্স করেছিলেন এবং অ্যাকনলেজও করছিলেন বেশিরভাগ পয়েন্টস এর সাথে। তো এটি ছিল যে এটা আমাদের ছিল যে এটা প্রেডিকশন ছিল যে ইয়ার শেষ দিকে, অর্থাৎ ইলেকশনটাই হতে দেবে না 24-এর, এই ইলেকশনের আগে 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 বা পরে এটা হবে। তো ইলেকশনটা তো আসলে হয়ে গেল শেষ পর্যন্ত, এবং ইলেকশনের আগে এই ধরনের একটা প্রচেষ্টা হয়েছিল, মানে আমরা পরবর্তীতে যেটা মিলিয়ে দেখেছি সেটা হলো 28 অক্টোবর 2023, যে বিএনপি জামাতের সমাবেশ। তো ওইটাকে টার্গেট করে, তো ওইটা তো আসলে যেহেতু এটা কন্ট্রোল করা সম্ভব হয়, তো কন্ট্রোল করে ফেলার কারণে তখন আসলে ওই শকটা, ওই ব্লু প্রিন্টটা বাস্তবায়ন হয় নাই। কিন্তু একটা সমস্যা হয়েছে, ইলেকশন পর্যন্ত সরকার এবং মানে সরকারি দল, সরকার এবং মানে গভর্নমেন্ট মেশিনারি যারা ছিল, গোয়েন্দা সংস্থা সহ সবাই কিন্তু ইলেকশনটা হয়ে গেল, নতুন সরকার হয়ে যাওয়ার কারণে তখন কিছুটা কমপ্লেসেন্ট হয়ে গিয়েছিল, গা ছেড়ে দিয়েছিল বলতে চাই, গা ছেড়ে দিয়েছিল, সেটা বললেই বোধহয় ভালো হয়, যে আগামী মানে আন্দোলন হইলেও 3 বছর পরে 4র্থ বছর বা শেষ বছরে গিয়ে আন্দোলন হয়, এটাই তো আসলে আমরা রেওয়াজ দেখেছি। তো ওই রকম একটা গা ছাড়া ভাব আসলে চলে এসেছিল। তো এই কমপ্লেসেন্সির কারণেই তখন অনেকে বলেছে যে এই সরকার টিকবে না, কিন্তু আমরা মিলাতে পারিনি। তো পরবর্তীতে মিলাতে গিয়ে আমরা যেটা দেখেছি যে এটা আসলে এই প্রক্রিয়াটা শুরু হয় 2019 থেকে। মেটিকুলাস ডিজাইনটি আপনি বলছেন 2019 থেকে শুরু হয়েছে? 2019 থেকে, কারণ এটি যারা এই 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 যে ডিপ স্টেট যেটা বলা হয়, এই কথিত ডিপ স্টেট, এইটা তো অফিসিয়াল কিছু না, অফিসিয়াল না আবার অফিসিয়ালও। এই প্রসেসটা তো শুরু হয়েছে 2006 থেকে, আমরা দেখেছি 7-8-এ এটা ফেল করলো, ফেল করার পর তারা দেখেছে এবং তারা চিন্তা করেছে যে যেহেতু আওয়ামী লীগ সরকারের পরিবর্তন করতে হবে, সেই সরকারকে তারা মনে করেছিল যে 18-তে এই সরকার পরিবর্তন হয়ে যাবে 18-র ইলেকশনের মাধ্যমে। তো 18-র ইলেকশনে এই সরকার দেখলো যে এই সরকারকে ইলেকশনের মাধ্যমে মানে এই সরকারকে আউট করা সম্ভব নয়, সেই এবং তাদের এই ডিপ স্টেট তাদের গবেষণায় এবং তাদের পর্যবেক্ষণে দেখেছিল, এবং তাদের লোক তো নানা স্তরে ছড়ানো ছিটানো ছিলই, দেখেছিল যে এইটা যদি অর্থাৎ রাজনৈতিক দলের পক্ষে সরকারের পতন ঘটানো, আন্দোলন করে, মানে অর্থাৎ কনভেনশনাল ওয়েতে সরকারের পতন ঘটানো ও কনভেনশনাল মুভমেন্টের মাধ্যমে
সরকারের পতন ঘটানো সম্ভব নয়। তো সেই কারণেই তারা দেখলো যে দুটো আন্দোলনকে তারা আসলে টেস্ট কেস হিসেবে নিয়েছিল। একটা হলো আপনার মনে আছে নিরাপদ সড়ক আন্দোলন, যখন সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে 2018 সালের কোটা আন্দোলন। তখনই এই ডিপ স্টেট, তারা ডিপ স্টেট এবং ডিপ স্টেটের যারা এজেন্ট বাংলাদেশে আছে, তারা সিদ্ধান্ত মানে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে যদি কোনো কিছু করতে হয়, অর্থাৎ পরিবর্তন ঘটাতে হলে এটা ছাত্রদেরকে, তরুণদেরকে এই কাজে লাগাতে হবে। তো সেই লক্ষ্যেই তারা আগে থেকেই, যেহেতু তাদের এই তরুণদের তারা, এবং ততদিনে বৈশ্বিকভাবে অনেকগুলো কালার রেভলিউশন হয়ে গেছে, কালার হয়ে গেছে, টেস্ট কেস গুলো তারা একেবারে বাস্তবে রূপ লাভ হয়েছে। 14 সালে তো দেখলাম আমরা ইউক্রেনে যেটা হলো, এবং পরবর্তীতে আরো কিছু কিছু জায়গায় পাকিস্তানে অবশ্য কালার রেভলিউশন বলা যাবে না, একদমই নয়, এটা হ্যাঁ, শ্রীলঙ্কা বা পাকিস্তানের বিষয়টা একটু ভিন্ন ছিল। তো বাংলাদেশে তো ওই অবস্থাটা আমরা আশঙ্কা করছিলাম যে, যেমন শ্রীলঙ্কার ঘটনাটি যখন ঘটে, তখন শ্রীলঙ্কার ঘটনার যে রেশ বাংলাদেশেও ওইটার ইম্প্যাক্ট কি পড়তে পারে অর্থনৈতিক ব্যবস্থা। তো সেটা আসলে করোনার কারণে আমাদের অর্থনীতিতে বেশ সমস্যা ছিল, তারপর ইউক্রেন যুদ্ধের কারণে তো আসলে ইকোনমিক ক্রাইসিস কিছুটা ছিল, কিন্তু সরকার, প্রধানমন্ত্রী তার যে স্টেটম্যানশিপ, সেটা দিয়ে ম্যানেজমেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু সামাল দিয়েছিল। তো ফলে কিন্তু এই যে এজেন্টদের প্রশিক্ষিত করা নানা প্রোগ্রামের ছদ্মাবরণে ডিপ স্টেট একটা মানে তারা বিকল্প শক্তি যেটা তৈরি করছিল, কিন্তু তারা ঠিক কখন এটাকে কাজে লাগাবে সেই বিষয়টা হয়তো স্থির ছিল না। কিন্তু এই যে আমি আবার ফিরে যাই জুলাই মুভমেন্টের মাঝামাঝি যখন দেখলো যে এটা ব্যাপক মানুষের মানে ছাত্রদের এটার অংশগ্রহণ আছে, তখন তারা সেটার সাথে ইনভলভ হয়ে যায়। এবং আমি যদিও জুলাইতে কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম, আমি একটা প্রোগ্রামে নিউ ইয়র্কে ছিলাম 13ই জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। তো কিন্তু মানে আমি পরবর্তীতে শুনেছি যে এই 13-14 তারিখের দিকে জুলাই মাসের মানে ঢাকার একটা এম্বাসিতে, মিশনে আর এক অ্যাম্বাসেডর আসে এবং তারা বিএনপি এবং জামাতের সাথে মিটিং করে। তো 13 এবং 14 জুলাই বলছেন আপনি? 13 কিংবা 14 জুলাই হবে, আমি যেটা পরবর্তীতে আমি জানতে পেরেছি, কারণ আমি যেহেতু ট্যুরে মানে ট্রাভেল করছিলাম, ওই সময় আমি জানতে পারিনি, পরবর্তীতে আমি জানতে পারি। তো এইটা তো অর্থাৎ এই তখন থেকে আর কি। এবং আপনার মনে আছে যে শুরুর দিকে রাজনৈতিক, বিশেষ করে বিএনপির যে মহাসচিব বারবার বলছে যে আমরা নাই 18-19 তারিখের দিকে উনি বলছেন, মহাসচিব বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই, ছাত্রদের আন্দোলন সমর্থন করছে। তো ফলে এই সময়টাতে এই ডিপ স্টেট তারা দেখলো যে এই সুযোগটাকে তারা কাজে লাগাতে পারে। তখনই তাদের নানা দিকে যে এজেন্ট ছিল, বিশেষ করে বিদেশে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, দেশের ভিতরে এবং বাইরে অনলাইন অ্যাক্টিভিস্ট, এদের কাজে লাগায় এবং 14 তারিখের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্সের বক্তব্য, সেইটাকে টুইস্ট করে সরিয়ে দেয়। 15 তারিখে মাননীয় ওই সময়কার যোগাযোগ মন্ত্রী এবং বিএনপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনার বক্তব্যকে এক ধরনের টুইস্ট করে এটা কেউ ছড়িয়ে দেয়, এবং 16 তারিখে রংপুরের আবু সাইদ ঘটনাটি সেটি থেকে তখন মোটামুটি সকল যারা বিদেশি শক্তি এবং বিদেশি শক্তি যারা ছিল, যারা কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাচ্ছিল না, তারা তখন সর্বশক্তি নিয়োগ করে। এবং তাদের একটু মনিরুল ইসলাম আপনার কাছে প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরুন আমরা দেখতে পেলাম যে অনেকগুলো অ্যাক্টরকে অ্যাক্টিভেট করা হলো
এবং পরবর্তীতে তো প্রমাণ হচ্ছে এই ধরেন 7.62 রাইফেলের গুলি থেকে শুরু করে স্নাইপার রাইফেলের গুলি থেকে শুরু করে, এবং এই যে জানালায় মানে বাড়ির ভেতর দাঁড়িয়ে থাকা মানুষকে গুলি করা হয়, যেটা বলা হয়েছে র্যাব গুলি করেছে হেলিকপ্টার থেকে। পরবর্তীতে দেখা গেল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, ওখানে কেউ না কেউ স্নাইপার মানে গুলি করেছিল। এই পুরো ডটগুলো মেলালে তাহলে, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরবর্তীতে একটি সাক্ষাৎকারে বলেছেন তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল, তাদের তো তারা নিশ্চয়ই দেশের ভেতর ট্রেনিং নিয়েছিল, তাদের অস্ত্র এসেছিল। এবং আমি পরবর্তীতে আমার রিসার্চ বলছে যে কিছু অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জ্ঞাতসারে বাংলাদেশে প্রবেশ করেছিল। আপনি এই বিষয়ে আমাকে যদি একটু আলোকিত করেন। দেখুন, অস্ত্র, অবৈধ অস্ত্রের সংগ্রহ করা কোনো কঠিন কাজ নয় বাংলাদেশের মতো দেশে। এখানে ভারতে অনেক জায়গায় এই অবৈধ অস্ত্রের কারখানা আছে, যেটা সরকারের অজ্ঞাতসারেই হয়। তারপরে মিয়ানমারে একটা ইনসার্জেন্সি অবস্থা চলছে বাংলাদেশের সীমান্তে, সেখানে মানে আরসা আরএসও দের কাছে অস্ত্র আছে আরাকান আর্মির কাছে। ওইদিকে কুকি চীন যেটা, তাদের কাছে অস্ত্র আছে। ইন্ডিয়ার অনেকগুলো ইনসার্জেন্ট গ্রুপ আছে যাদের কাছে অস্ত্র আসে। আমরা তো 10টা তো সেটা ইনসার্জেন্ট গ্রুপগুলোকে যেমন নানাভাবে আইএসআই তাদের সাপোর্ট করে, অস্ত্র সরবরাহ করে। আমরা 10 ট্রাক অস্ত্রের কথা জানি। এইরকম 10 ট্রাক যে হয়তো একটা ধরা পড়েছে, বাকি 10 ট্রাক না হোক 2-5 ট্রাক তো বিভিন্ন সময় এসছে, যেটা আসলে আমাদের যেহেতু নিরাপত্তা ব্যবস্থা মানে বর্ডার সুরক্ষা তো এত স্ট্রং নয়, তো সেটা সম্ভব। তো ফলে অবৈধ অস্ত্র তো, এবং বাংলাদেশেও কক্সবাজারের মহেশখালী এবং চকরিয়া, এখন ওটা ঈদগাহ কি ঈদগড় বা ঈদগাহ বলে, ওই জায়গায় এই অস্ত্র মানে লোকাল অস্ত্র বহু বছর ধরে কিছু মানুষ বানায় দেশি অস্ত্র। তো ফলে মানুষ তো মানে কার্যকর গুলি করা তো আসলে কোনো মানে হাত কামারের দোকানেই বানাক আর যেখানেই বানাক, গুলি ফুটলেই তো হলো, এটা তো মানুষ মারে। আর আমরা জানি যে বিভিন্ন সময় আন্দোলনের গতি বৃদ্ধি করার জন্য, যেমন কয়েক বছর আগে আমাদের একজন রাজনৈতিক নেতা যিনি মাহমুদুর রহমান মান্না, তার একটা বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল, যে উনি বলছিল যে একটা লাশ পড়লে তখন তো ডাকসুতে একটা লাশ পড়লে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাশ পেলে আন্দোলনটা চাঙ্গা হয়ে উঠবে। হ্যাঁ, তো এইটার তো ফলে সকল ধরনের যে তৎপরতা তাদের ছিল, ডিপ স্টেট এবং তাদের এজেন্টদের, পাশাপাশি সরকার বিরোধী শক্তিগুলো এবং হিজবুত তাহরির, তারপরে আনসারুল ইসলাম, হেফাজতের একটা অংশ, উগ্র অংশটা, এরা সবাই কিন্তু এটার সাথে ইনভলভ হয়ে গিয়েছিল। পাশাপাশি আমরা জানি যে মানে পলিটিক্যাল জামাতে ইসলামের যেমন একটা ক্যাডার বাহিনী আছে, প্রশিক্ষিত ক্যাডার আছে, ঠিক তেমনি ভাবে অন্যান্য দলেও কিছু তো অস্ত্রধারী লোক থাকেই, যেটা বিএনপিতে, আওয়ামী লীগেও কিছু ছিল, বিএনপিতেও তো একটা বড় অংশ আছে অস্ত্রধারী। তো ফলে এই সকল অস্ত্র ব্যবহার হয়েছে। পাশাপাশি 18 তারিখের দিকে নরসিংদীর কারাগারটা একেবারে সকল অস্ত্র 86 এর মতো বোধহয় আধুনিক অস্ত্র তো এগুলো লুট হয়ে যায়। এবং আমি গিয়েছি, আমি বোধহয় 22 তারিখের দিকে আমি ওইটা ইন্সপেক্টর জেনারেল আমরা ওইটা সরেজমিনে দেখতে গিয়েছিলাম। পুরো জেলখানাটা একেবারে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে। তো ফলে অস্ত্রের যোগান আসা খুব কঠিন কাজ নয় আমাদের পার্বত্য অঞ্চলে। 18 তারিখে যখন নরসিংদী কারাগারের মতো এরকম একটি কারাগার যেখানে অনেক জঙ্গিরা ছিল, সেটা ভেঙে জ্বালিয়ে সেখান থেকে লোকজন বেরিয়ে যায়, অস্ত্র চুরি হয়ে যায়, মানে লুট হয়ে যায়, আপনারা কি তখনও বুঝতে পারছিলেন না যে এটা আসলে মানে ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে? সরকার কি তখন বুঝতে পারছিল কিনা? এটি সরকার বুঝতে পেরেছিল, মানে এটা তো 18-19 তারিখে সরকারের মানে সরকার আমার
আমি যেহেতু আর সরকারি চাকরিতে নাই, সেই হিসেবে বলতে পারি যে আমার যে অবজারভেশন সেটা হলো যে 18 তারিখ পর্যন্ত আসলে সরকার এটাকে, এদের শক্তিটাকে আন্ডারস্টিমেট করেছিল। 19 তারিখে গিয়ে সরকার বুঝতে পারে, যে কারণে 19 তারিখেই মিটিং করে 20 তারিখ থেকে কারফিউ এবং যে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তো ওই সময়টাতে, তো ওই সময়টা তো আসলে তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সরকার চেষ্টা করেও আসলে নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ এত এত নানামুখী শক্তি ওইটার সাথে যুক্ত হয়ে গিয়েছিল। এবং তারপরও দেখেন যে 20 তারিখে যখন সেনাবাহিনী মোতায়েন হলো, 22-23 তারিখের দিক থেকে কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশন প্রসেস শুরু হয়। 21 তারিখে যেমন রায়টা হয়, জুলাইয়ের 21 তারিখে অ্যাপিলেট ডিভিশন রায় দেয় যে অর্থাৎ হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দেয়, অর্থাৎ আগের সেই ইয়েতে চলে যায় যে কোটাবিহীন যেটা এখনো আছে, তো সেটা হয়ে যায়। তো ফলে ওইটার কারণে একটা তো কিছুটা কিছু লোক তো যারা সাধারণ ছাত্ররা ওখান থেকে কিন্তু কেটে পড়ে, কিন্তু তখন রাজনৈতিক শক্তিগুলো পাশাপাশি যারা এই যে সন্ত্রাসী বাহিনীগুলো, এরা কিন্তু তখন এই আন্দোলনটা চালিয়ে গেছে। আপনি কিশোর গ্যাং ব্যাপারটাকে কিভাবে দেখেন? কিশোর গ্যাংয়ের যুক্ত হওয়া এবং সারা বাংলাদেশ থেকে কিশোর গ্যাংদের নিয়ে এসে ঢাকায়, চিটাগাং এর মতো জায়গায় ব্যবহার করা। দেখুন, সারা দেশ থেকেও আনার দরকার নাই। ঢাকা ঢাকা এবং ঢাকার আউটস্কার্টে যারা আছে এরাই তো সংখ্যায় মানে 50,000-এর উপরে হবে আমার ধারণা। কারণ এই 50,000? হ্যাঁ, আপনার এদিকে সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে এই গাজীপুরের কিছু অংশ, অর্থাৎ টঙ্গী গার্মেন্টস এলাকা, তারপরে কিছু মাদ্রাসার ছাত্র আছে যারা, বিশেষ করে তামিরুল মিল্লাত যে মাদ্রাসা টঙ্গীতে সবচেয়ে বড় মাদ্রাসা, যাত্রাবাড়িতে ওদের শাখা আছে। ঢাকা শহর তো চারদিক দিয়ে মাদ্রাসা দিয়ে ঘেরা। হ্যাঁ, আপনাদের প্রবেশ পথগুলো, ঢাকা শহরের প্রবেশ পথগুলোই তো পুরোপুরি অরক্ষিত। এই মাদ্রাসা কুতুবদিয়া ওইখানে, এই পাশে তামিরুল মিল্লাত, এই পাশে হচ্ছে কি যেন এই কেরানীগঞ্জে যেটা আর কি, ওই মাদ্রাসাটা। একটা না মাদ্রাসা এখানে হাজার খানেক মাদ্রাসা হবে ঢাকার আউটস্কার্টে সব মিলিয়ে। তো সবগুলো মাদ্রাসায় তো আর আসলে এই মিলিটেন্সি ট্রেনিং করেও না। অনেক মাদ্রাসা আছে তারা এগুলোর সাথে ইনভলভ হয় না। তো এই যে এবং আপনি যদি দেখেন যে 21 তারিখের পর যখন রায়টা ঘোষণা হলো, তখন কিছু মানুষ ডিসইন্টারেস্টেড হয়ে গেল এই আন্দোলন থেকে। তারপরে সরকার ঘোষণা দিল, একটা জুডিশিয়াল কমিশন করলো যে সকল হত্যাকাণ্ডের কারণ, মানে এই হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী তাদেরকে চিহ্নিত করার জন্য জুডিশিয়াল কমিশন হলো। পরবর্তীতে এই কমিশনের সদস্য প্রথমে হাইকোর্টের একজন জাস্টিসকে দিয়ে হলো, পরে বাড়ালো। তারপর মাননীয় প্রধানমন্ত্রী ওই সময়ে বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গেলেন এবং উনি গিয়ে ঘোষণা দিলেন যে বিনা মূল্যে এদের চিকিৎসা হবে এবং চিকিৎসা না করে যাতে কেউ বের হতে না পারে, যেটাকে দেখলাম যে এই যে অ্যাডভোকেট তাজুল সাহেব যেটা মিস ইন্টারপ্রেট করলো। ওই বেটা তো আসলে ইংরেজি কিছু বোঝে না, যে কারণে ও আর মিনিংটাও বুঝতে না পেরে মিস ইন্টারপ্রেট করেছে। এবং একই সাথে উনি এসবি কে একটা দায়িত্ব, হোম মিনিস্ট্রিকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে আবু সাইদ সহ যারা মারা গেছে তাদের পরিবার বর্গের সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। অ্যাকর্ডিংলি আমরা প্রথম পর্যায়ে 27টার মতো ফ্যামিলি, যেখানে আবু সাইদের বাবা এবং ভাই আরো বেশ কিছু যারা মারা গিয়েছিল তাদের পরিবারকে আমরা ঢাকায় নিয়ে আসলাম এবং এনে গণভবনে তাদেরকে হাজির করলাম। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকের সাথে কথা বললেন, তাদের সান্ত্বনা দিলেন এবং তাদের যারা মারা গেছে তাদের হত্যার বিচার করবেন যদি কাদের হাতে মারা গেছে সেটি নির্ধারণের পর, এবং প্রত্যেককে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিলেন। এবং উনি ঘোষণা দিলেন যে যারা এইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে উনি ক্ষতিপূরণ দেবেন। তো
তখন কিন্তু আন্দোলন কিছুটা মানে সাধারণ যারা ছাত্ররা ছিল তারা কিন্তু তখন অনেকেই আন্দোলনে ইন্টারেস্ট হারাই ফেলছে, কিন্তু তখন আসলে রাজনীতিবিদরা অর্থাৎ সরকার মাঠে বিরোধী নেমে গেছে, পক্ষগুলো বিদেশিরা মাঠে নেমে গেছে। এবং আমরা জুলাই মাঝামাঝি পরপরই আমরা একটা আহ, একটা তথ্য পেলাম যে জামাত ইসলামের নেতারা বলা বলি করছে যে এই আন্দোলন অর্থাৎ তারা যে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক করলো, অর্থাৎ সমন্বয়কের সংখ্যা বাড়লো 6 থেকে, জি, তো ওইটা তখনই তারা বলছে যে এই এই 5-6 জন থাকুক না থাকুক কিচ্ছু আসে যায় না, এখন আন্দোলন আমাদের হাতে এবং আমরা এই যে কারণ সমন্বয়ক সহ সমন্বয়কদের অধিকাংশ আমাদের লোক, কাজেই এই আন্দোলন আমরা এই সরকারকে যেতে হবে, এইটা সিদ্ধান্ত। এবং 26 বা 27 তারিখের দিকে যতদূর মনে পড়ে মির্জা ফখরুল সাহেব যখন ঘোষণা দিলেন যে সরকার পতনের আন্দোলন, এক দফার আন্দোলন, তখন আসলে এই আন্দোলনটা ছাত্র আন্দোলনের ছিল না। তো তখন সেনাবাহিনী অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। তার মানে তো আপনারা মানে এসবি আসলে সরকার পতনের পরিকল্পনার ইঙ্গিত আগে থেকেই পেয়ে গেল, তাহলে 5ই আগস্ট রাষ্ট্র এত দ্রুত ভেঙে পড়লো কি করে? এটি আসলে বলতে হবে যে এইটি ডিপ স্টেটের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে সেনাবাহিনীর ভিতরেও ছিল। সেনাবাহিনীতে একটা ডিপ স্টেট, যেহেতু সেনাবাহিনী বাংলাদেশে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা পুলিশ বা অন্যান্য জুডিশিয়ারি সবার চাইতে ওইখানে তারা অপেক্ষাকৃত একটা ইনস্টিটিউশনালাইজড অর্গানাইজেশন এবং শক্তিশালী অর্গানাইজেশন। কারণ দেখেন আপনি 5 তারিখের পরে কোন ইভেন স্কুলের হেডমাস্টার পর্যন্ত বদল হয়ে গেছে, কিন্তু 3 বাহিনী প্রধান কিন্তু রয়ে গেছে। বিজিবির যে ডিজি, যার এই আন্দোলন দমন করার জন্য যার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে তৎপর ছিল, সেও থেকে গেছে। অর্থাৎ এখানে রিটায়ার্ড এবং সার্ভিং গ্রুপের ভিতরে ডিপ স্টেট কাজ করে, তাদের একটা মিনি ডিপ স্টেট আছে যেটা সবসময় সরকারের পক্ষে কাজ করে তা নয়, সরকারের বিপক্ষে ও কাজ করে এবং তারা মূল ডিপ স্টেটের সাথে মিলেমিশে কাজ করে। তো এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটা অংশ আসলে বলা যায় যে এই মানে এই সরকারের যে আহ একটা পরিকল্পনা ছিল যে কিভাবে এই আন্দোলনটা থামিয়ে দেওয়া যাবে সেইটার পিছনে ছুরিকাঘাত করেছে। যেমন আপনি যদি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, হারুন ইজহার চিটগংয়ের, সে কিন্তু প্রকাশ্যেই বলেছে যে তাকে ফোন করেছিল একজন কর্নেল, মেজর বা লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল র্যাঙ্কের, যে কোনোভাবে আন্দোলন থামাবেন না। তো এখানে কিছু রিটায়ার্ড এবং সার্ভিং কিছু লোক ছিল, সেটা আমরা বুঝতে পারছি। এইটা যে কারণে এই আন্দোলন যে আপনাদের মধ্যে এসবির মধ্যে, ডিবির মধ্যে, ডিজিএফআই এর মধ্যে সমন্বয়, এনএসআই এর মধ্যে সমন্বয় কেমন ছিল? নাকি মানে রাজনৈতিক সরকার সেটি শোনেনি, আপনাদের বিশ্বাস করেনি, নাকি সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা কাঠামোর কোনো কোনো অংশ শেষ মুহূর্তে সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিল, কোনটা? এটি 3 গোয়েন্দা সংস্থার ভিতরে মোটামুটি সমন্বয় ছিল এবং গোয়েন্দা সংস্থার সাথে পুলিশের ইউনিফর্ম পুলিশ যারা ছিল, বিজিবি, র্যাব, তাদেরও সমন্বয় ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু সেনা মোতায়েন ছিল, এই সেনা বাহিনীর যে ডিপ স্টেটের যে অংশটা, এরা আসলে ভিতরে ভিতরে সরকারের বিপক্ষে এবং স্যাবোটাজ করেছে বলা যায়। কারণ এখানে যদি রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করার জন্য বা এই আন্দোলনে মানে আওয়ামী লীগ তো একটা বড় দল, কোনো সন্দেহ নাই, এত নির্যাতন নিপীড়নের পরেও এখন মানুষের মুখে মুখে, কিন্তু বাংলাদেশের মানুষের মুখে মুখে আওয়ামী লীগের নাম, যদিও ক্ষমতাসীনরা সাধারণ মানুষের কথা কখনোই শুনে না বা শুনতে পায় না, কারণ কান অনেকটা তারা বধির থাকেন, যে দেওয়ালের ভাষা বুঝতে পারেন না। কিন্তু ফলে এই যে রাজনৈতিক শক্তিটাকে আসলে কাজে লাগানো হয়নি আমি মনে করি। যেমন 5 তারিখে ধরেন যে 5 তারিখ মানে ইভেন 3-4 তারিখের দিকে যদি আওয়ামী লীগ একটা বড়
জমায়েত করত, তারা তো 5-10 লাখ লোক জমা করার ক্ষমতা রাখতো, তাহলে কিন্তু এটা তারা একটা জায়গায় অবস্থান করলেও সেটাও কিন্তু এই আন্দোলন কে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা পালন করতো, কারণ ওদের উপরে সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হইতো এবং রাজনৈতিক শক্তিগুলো তখন অন্য মানে সরকার বিরোধী শক্তিগুলো ভয় পেয়ে যেত। হ্যাঁ, আমরা রাজনৈতিক কোন ধরনের মুভমেন্ট তখন হ্যাঁ, দেখিনি, তো বিশেষ করে 30 এইটা তারিখে। আসলে এইটা আমি যতদূর দেখেছি এটা আসলে মানে এই সমাবেশ ডেকেও জমায়েত ডেকেও এটা পরবর্তীতে স্থগিত করা হয়। এটা ওই যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হয় যে যেহেতু কারফিউ হবে, কারফিউর ভিতরে এদেরকে আসতে দেওয়া যাবে না, কারফিউ তাহলে মানা ইম্পোজ করা সম্ভব হবে না। এবং 5 তারিখের ঘটনাটি আসলে খুবই এটি এই ঘটনাটি ঘটে যাওয়ার 4 তারিখের ঘটনা আমি বলি, তো নানাভাবে নানাজন নানা রং মাখিয়ে বলছে। 4 তারিখে দুপুরের দিকে একটা মিটিং ছিল, এই মিটিংটা 4 তারিখে ডিসিশন হয়েছে তা না, 4-5 দিন আগে ন্যাশনাল সিকিউরিটি সেল একটা আছে, সেই ন্যাশনাল সিকিউরিটি সেলের মিটিং মাঝে মাঝে হয় অ্যাজ এন্ড হোয়েন নেসেসারি। তো অ্যাকর্ডিংলি এই ধরনের ক্রাইসিস তৈরি হলে তখন এই মিটিংটা হয়। তো 5-7 দিন আগে থেকেই চিঠি দিয়ে এই মিটিংটা ডাকা হয়েছিল এবং ওই দিন একটু দেরিতে শুরু হয় বলে এটা আনুমানিক 12টা 12:30টায় শুরু হয়। এখানে 3 বাহিনী প্রধান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মানে লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ পিএসও, এফডি, কিউএমজি এবং সিজিএস তারাও এখানে উপস্থিত থাকেন। পাশাপাশি কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, পুলিশ প্রধান, তারপরে র্যাবের ডিজি, বিজিবি, আনসার, ডিজি তারাও এখানে উপস্থিত ছিলেন। তো এই মিটিং এ কিন্তু মানে সমন্বিত ভাবেই কাজ করার সিদ্ধান্ত হয়, কিন্তু রাতের বেলায় হঠাৎ করে একটা মানে আনশিডিউলড এমার্জেন্সি মিটিং কল করা হয়। যদিও আমি সেই মিটিংটাতে ইনভাইটেড ছিলাম না, শুধুমাত্র ইউনিফর্মধারী যারা ছিলেন তারা গেছেন, বাট আমি মানে আমি এবং ডিজিএফআই আমরা গণভবনে উপস্থিত ছিলাম। এটি রাতে শুরু হয়, 10:30টার পরপর শুরু হয়, 10:30টায় শিডিউল 4 তারিখে, 4 তারিখ রাতে, এবং এই মিটিংটা প্রায় 11:30টা পর্যন্ত চলে। তো ওই মিটিং এ 3 বাহিনী প্রধান এবং ওই 3 বাহিনীর প্রধানের সাথেই তাদের যারা খুব ক্লোজলি কাজ করেন অর্থাৎ সেকেন্ড ম্যান, থার্ড ম্যান তারাও ছিলেন। পাশাপাশি পুলিশ, আইজিপি, বিজিবি, আনসার এবং র্যাবের ডিজি তারাও ছিলেন। তো এই মিটিং এর বিষয়বস্তু সম্পর্কে যেহেতু আমরা মিটিং এ ছিলাম না, জানি না, কিন্তু পরে বের হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে মানে জানতে পারি যে এই সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু কারফিউ বলবৎ আছে, সকাল থেকে ঢাকায় বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত। তো সেটাই আবার পরবর্তীতে এইটা সমন্বয়টা কিভাবে হবে, অর্থাৎ ঢাকার এন্ট্রি পয়েন্ট গুলোতে কারা কারা থাকবেন, সেটি অর্থাৎ কোন এন্ট্রি পয়েন্টে কারা নিয়ন্ত্রণ করবেন, সেটির জন্য বলা হয় যে ঠিক আছে, নিজেদের ভিতর একটা সমন্বয় করার জন্য একটা ছোটখাটো মিটিং এর মতো। তো অ্যাকর্ডিংলি ওই রাতে ওখান থেকে ক্যান্টনমেন্টে যাওয়া হয়। ওই মিটিং ওখানে আমিও ছিলাম, সেনাবাহিনী 3 বাহিনী প্রধান, অর্থাৎ ওই মিটিং এ যারা ছিলেন তারা সহ। কিন্তু ওখানে যদিও সাবেক ইন্সপেক্টর জেনারেল তার যে কি রাজবন্দির জবানবন্দি দিয়েছেন, এখানে কিছু মিথ্যা কথা আছে, যে যেমন ওখানে বলেছেন রাজনৈতিক নেতাদের কথা, তারপর শ্রদ্ধেয় শেখ রেহানার কথা বলেছেন, তারা কেউ মিটিং এ ছিলেন না। ওই মিটিং এ ওখানে বাহিরে অর্থাৎ গণভবনেই লবিতে আমি, ডিজিএফআই আমরা বসা ছিলাম এবং ওখানে শ্রদ্ধেয় শেখ রেহানা বাইরে ছিলেন। এবং ওখানে জেনারেল তারেক সিদ্দিকী সিকিউরিটি অ্যাডভাইজার ছাড়া ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী কেউ কিন্তু ওই মিটিং এ ছিলেন না।
ফলে উনি এখানে এক ধরনের, আমি জানি না উনি চাপে পড়ে হয়তো লিখে দেওয়া বক্তব্য উনি বলেছেন। এটা তো মানে পরবর্তীতে বোঝাই যাচ্ছে যে পুরো এই প্রক্রিয়াটাই আসলে ভুল ছিল। আমরা সেটা নিয়ে কথা বলবো পরে, আমি আগে তো ঘটনাটা শুনি। হ্যাঁ, জি, তখন আমরা ক্যান্টনমেন্টে গেলাম, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ব্যতীত অন্য যারা এই সরকারি কর্মচারী যারা আছে, অর্থাৎ 3 বাহিনী প্রধান থেকে শুরু করে মিটিং এ যারা উপস্থিত ছিল, পাশাপাশি আমি এবং ডিজিএফআই, এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেয়া হলো র্যাবকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন। এবং এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো, যে যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবেন। এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা নিয়ন্ত্রণ, বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন। এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো, পুলিশ থেকে এই চেকপোস্ট বসিয়ে, চেকপোস্টে আমি একটা ঘটনার কথা জানি, বনানীতে পুলিশ চেকপোস্ট থেকে যিনি দায়িত্বে ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেয় ডিজিএফআই নির্দেশনা দিয়ে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গায়। এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্বে ছিল, এবং ওখানে র্যাবের সাথে সেনাবাহিনীরও কিছু লোক উপস্থিত ছিল, একজন মেজর সহ। তো ওখানেও যখন ছেড়ে দিল, তখন আমরা যখন উত্তরার ডিসি এবং ওখানে আরেকজন অফিসারকে ওখানে মোতায়েন করা হয়েছিল ডিসি পদমর্যাদার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওখানে কেন তোমরা ছেড়ে দিলে, তখন বলে যে মেজর সাহেব আমাদেরকে বলেছে। তো এটি তো তো যেহেতু 12:30 পর্যন্ত এইরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল, এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তো ফলে বাদ বাকি জায়গা তো পুলিশ অল্প কিছু জায়গার দায়িত্বে ছিল, তো সেগুলো তারা রক্ষা করতে সক্ষম হয় নাই। তো তারপরে 5 তারিখের বিষয়টা তো এরপর যা আছে সেটা তো প্রকাশ্যেই হয়েছে। মনিরুল ইসলাম, আমরা এর মধ্যে দেখলাম যে মানে 4-5 তারিখের মধ্যেই পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল, এবং তারপরে ভয়াবহ ঘটনা যাত্রাবাড়িতে ঘটলো, এবং সারা বাংলাদেশে তো ঘটলই। আপনি তখনও এসবিতে আছেন, আপনি তখনও এসবির প্রধান। এই যে আপনার কাছে কি অ্যাকাউন্ট আছে যে কত সংখ্যক পুলিশ আসলে মারা গেছে? দেখুন, আমরা যদি শুধু 4-5 তারিখ নিয়ে থাকি পুলিশ হত্যার ঘটনা, তাহলে কিন্তু ঠিক হবে না। এটা আমরা দেখেছি, মানে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গত কয়েক বছরের বিশেষ করে অভিজ্ঞতা, এসবি প্রধান হিসাবে বা এসবি প্রধান থাকার আগেও তো পুলিশে ছিলাম, পুলিশের একজন সিনিয়র অফিসার হিসাবে দেখেছি, মানে সরকার বিরোধী শক্তি এবং জঙ্গিরা মনে করতো যে পুলিশ, জঙ্গিদের বিশেষ করে খুব ক্ষোভ ছিল পুলিশের উপরে। তারা মনে করত, তারা ধরেই নিয়েছিল যে মানে ইয়ের কারণে, পুলিশের কারণে তারা বাংলাদেশকে সেই যে অর্থাৎ আইএস এর যে প্রভিন্স, এইটা ওয়ালিয়া, এটা ঘোষণা করতে পারে নাই, যেটা তাদের 17 সালের মার্চ মাস নাগাদ, মানে আইএস এর পক্ষ থেকে বাংলাদেশকে বেঙ্গল প্রভিন্স, বেঙ্গল ওয়ালিয়া এটা ঘোষণা করার কথা ছিল। তো ফলে সেটি তারা ওখানে সফল হয় নাই, এবং পরবর্তীতে দেখা গেছে যে
বিরোধী দলের যত জ্বালাও পোড়াও আন্দোলন হয়েছে আমরা জানি, হেফাজত থেকে শুরু করে, সেগুলো পুলিশ সফলভাবে সেগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছে। মানুষের জানমালের নিরাপত্তা সেটি দিতে পেরেছে। আপনার 2015 সালের যে সেই আহ অনির্দিষ্টকালের জন্য অবরোধ, সেই ঘটনার কথা মনে আছে। তো সেই সবগুলো ঘটনাই পুলিশ সাকসেসফুলি ট্যাকল দিয়েছে। ফলে পুলিশের উপরে আসলে ক্ষোভ জমছিল। তো সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এবার যেটা আমরা বুঝতে পারলাম, যে তারা সিদ্ধান্তই নিয়েছে যে যদি পুলিশকে কাবু করা যায়, পুলিশকে দুর্বল করে ফেলতে পারলে, কারণ পুলিশ হলো রাষ্ট্রের, মানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে লয়াল ফোর্স। শেষ মুহূর্ত পর্যন্ত তারা সরকারের পক্ষে কাজ করে। এবারও তাই দেখা গেছে। 5 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পরেও কিন্তু পুলিশ চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার। তো অর্থাৎ তারা পুলিশ আসলে সরকারকে নয়, রাষ্ট্রকে রক্ষা করে, আমরা যতটা বুঝতে পারি। হ্যাঁ, রাষ্ট্রীয় যে সম্পদ সেটি রক্ষার চেষ্টা করে। ফলে 18 তারিখ থেকেই কিন্তু পুলিশকে টার্গেট করে, এবং 18 তারিখে ঢাকা শহরে যত মানে পুলিশ বক্স ছিল কিংবা ফাঁড়ি ছিল, অনেকগুলো তারা জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সম্পূর্ণ পুড়িয়ে দেয়। পুলিশ ভেহিকেল যেখানে যেটা পেয়েছে সেটাকে ধ্বংস করে। পাশাপাশি এই চিত্র তো মনে থাকার কথা যে পুলিশকে ডিউটিরত নয় এমন পুলিশকে তাদেরকে ঝুলিয়ে রেখেছিল। এটা তো 18-19 তারিখের কথা। এবং শুধু তাই নয়, এটা সম্ভবত শুক্রবার ছিল, ওই 19 তারিখ বা 18 তারিখ কোন একদিন শুক্রবার ছিল। মসজিদের মাইক থেকে তারা ঘোষণা করেছে যে বিভিন্ন এলাকায়, মানে প্রাইভেট বাসার মালিক যারা পুলিশকে ভাড়া দিয়েছেন, পুলিশ সদস্যদের বের করে দিতে হবে বাসা থেকে, না হলে ওই বিল্ডিং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। তো এটি তারা টার্গেট করে শুরু করেছে কিন্তু মানে 18 তারিখ থেকে, যে তাদের টার্গেটই ছিল পুলিশ। এবং 4 তারিখে তো মানে 4 তারিখ পর্যন্ত, ইভেন ওই 18-19 তারিখেও অনেকগুলো, ঢাকার বাইরেও অনেকগুলো পুলিশ ফাঁড়ি বা পুলিশ থানা সেগুলো কিন্তু চালিয়ে দেয়। নরসিংদীতে আমরা দেখলাম, ওই জেলখানা পরিদর্শনে যখন গেলাম, এই যে ধ্বংসস্তূপ দেখতে, এরপর কাছাকাছি একটা হাইওয়ে পুলিশ ফাঁড়ি, যারা আসলে জাস্ট হাইওয়ের যানবাহন এইগুলোই নিয়ন্ত্রণ করে, যাদের অপারেশনাল অন্য কোনো কাজ নাই, ল অ্যান্ড অর্ডার, ওইটাও একেবারে ভেঙে চুরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইভাবে অসংখ্য ঘটনা 18-19 তারিখেই কিন্তু ঘটেছে। তো আর এটা চূড়ান্ত রূপ নেয় 4 তারিখে সিরাজগঞ্জে। আমরা দেখি যে ওই যে 14 জন পুলিশ সদস্য মারা গেছে। আর 5 তারিখের তো আসলে অনেক পুলিশ সদস্য মারা গেছে, যেগুলো অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত কাজে ফেরেনি। তো ধরুন যে সিনিয়র অফিসার যাদের নামে মামলা মকদ্দমা আছে, তো মামলা মকদ্দমা থাকা পুলিশ সদস্যরা না হয় পলাতক, কিন্তু যাদের নামে কোনো মামলা নাই, কনস্টেবল, এএসআই কিংবা সাব ইন্সপেক্টর, তারা কাজে ফেরে নাই। তার মানে এই লোকগুলো মিসিং। এখন এই সংখ্যাটা সফলভাবে এখন পর্যন্ত সরকার, কিন্তু আপনার কাছে কোনো আনুমানিক সংখ্যা আছে মনিরুল ইসলাম? এটি আমি আনুমানিক, আপনার ফোর্স, আপনি এটার মানে এটার বস ছিলেন, আপনি এটার প্রধান হিসেবে ছিলেন, আপনার ফোর্সের মানুষেরা। হ্যাঁ, সেটা ঠিক, বাট 5 তারিখ তো আসলে দুপুরের পর থেকে আর আমার পুলিশের কোন সংস্থার সাথে বা পুলিশের সেখানে তো আর এই তথ্যে অ্যাক্সেসটা ছিল না। যদিও 5 তারিখে আমি কথা বলেছিলাম, বা 5 তারিখের আগেও হিসাব চলছিল যে শুধু পুলিশ নয়, কত লোক এই পর্যন্ত মারা গেছে, তাদের ভিতর রাজনৈতিক পরিস্থিতি কি। এর ভিতরে একটা বড় অংশ কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের। ইভেন 16 তারিখে যে 6 জন মারা গেল, তার ভিতরে ঢাকায় মারা গেল 2 জন, 1 জন বা 2 জন সম্ভবত, শাহজাহান আলী আর ঢাকা কলেজের একটা ছাত্র আর একজন, তারা কিন্তু আওয়ামী লীগ, মানে ওই যে সবুজ আলী ছিল একজনের নাম, ঢাকা কলেজের ছাত্রলীগ, নীলফামারীতে বাড়ি, এবং তার মা বাবা ইয়ে থেকে ফেলে দেওয়া হলো। এবং শাহজাহান নামে একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, সে মারা গেল।
তার ফ্যামিলি ওই সময় আমরা দেখেছি তারা আওয়ামী লীগ, তারা আন্দোলনে কিন্তু ছিল না। পাশাপাশি চিটং এর ঘটনা, ওই দিন তো চিটং এও 3 জন মারা গেল যাদেরকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। তো ফলে এই এবং আবু সাইদের নিয়ে তো অনেক কথা হলো, এবং যেটা বলা যায় যে একটা ট্রিগারিং ইভেন্ট হিসেবে কাজ করেছে। তো সেই ঘটনায় তো ওখানে তো পুলিশ লেথাল উইপন ইউজ করে নাই। পুলিশ এখন লেথাল উইপনের কথা যেহেতু বললেনই মনিরুল ইসলাম, আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফোন কল, অনেক কিছু এখন লিক করা হচ্ছে। অনেক আপনার সঙ্গে প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কথা হতো কোনোভাবে। এই যে আপনাকে কি নির্দেশনা দিয়েছিল লিথাল উইপন ব্যবহার করার জন্য? মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে খুবই সংবেদনশীল ছিলেন, এবং উনি সব মানে আমি যেহেতু কয়েকদিন আমি ছিলাম না, 20 তারিখ পর্যন্ত তো আসলে আমি ছিলাম না, ফলে 18, 19, 20 তারিখের ঘটনা সম্পর্কে আমার কাছে আমি পরে যেটা শুনেছি, তো উনি বারবারই কিন্তু বলতেন, ইভেন নিরাপদ সড়ক আন্দোলন কিংবা 2018 যে কোটা বিরোধী আন্দোলন, বা তার ওই সময় ওই সমসাময়িক সময় বা তার একটু আগে হয়েছিল আপনার মনে থাকার কথা ব্যাট বিরোধী আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যখন একটু শক্তি প্রয়োগের কথা বলতাম, প্রধানমন্ত্রী কিন্তু বলতেন যে না, এদেরকে ওরা করতেছে করুক, ওদের করতে দাও, ওদের নিরাপত্তা দাও। উনি তো এখানেও আসলে যেটি ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে, এবং এটা তো আসলে একটা ফার্স হচ্ছে যে বিচারের নামে, কারণ এখানে বিচার কি, এখানে তো তদন্তই হয়নি, কারণ তদন্ত করার সুযোগই তো নাই। কারণ একই ঘটনায় যেখানে পুলিশ আহত হয়েছে কিংবা নিহত হয়েছে, সেটার ব্যাপারে ইনডেমনিটি দেওয়া হয়েছে। তো একই ঘটনায় ওখানে ধরে নেন একটা, আমরা যদি একটা উদাহরণ হিসাবে নেই, যে কোনো একটা জায়গায় মিরপুরের হয়তো 10 নম্বর মোড়ে 10 নম্বরের মোড়ে ওখানে পুলিশের সাথে জনগণের সংঘর্ষ হয়েছে বা আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে, ওখানে একজন পুলিশ মারা গেছে, 5 জন আহত হয়েছে, আর ওখানে 2 জন বা 3 জন আন্দোলনকারীও মারা গেছে। এখন আপনি পুলিশ হত্যা বা পুলিশে যে আহত হলো সেইটা তদন্ত করবেন না, তো এই তদন্ত কিভাবে সঠিক হবে বলেন? আপনি তো এক পেশে তদন্ত করতে পারেন না। এখানে পুলিশের তো ফোর্স ইউজ করা, তো পুলিশ আইনগতভাবে পুলিশ এম্পাওয়ার্ড, যে প্রয়োজন অনুযায়ী তারা শক্তি ব্যবহার করবে, এবং সেই শক্তি মানে ওয়ার্নিং থেকে শুরু করে লেথাল উইপন পর্যন্ত, যেখানে যেটা প্রয়োজন। শুধু কিন্তু এই ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে দেখা দরকার যে পুলিশ কোন পরিস্থিতিতে শক্তি ব্যবহার করেছে, এইটা কি আসলেই ওইখানে পরিস্থিতিটা শক্তি প্রয়োগের জন্য পরিস্থিতি উদ্ভব হয়েছিল কিনা, এর চাইতে কম শক্তি ব্যবহার করে এটা নিয়ন্ত্রণ করা যেত কিনা, নাকি পুলিশ অতিরিক্ত করেছে, সেটাই তো তদন্তের বিষয় হওয়ার কথা। কিন্তু এগুলো তো কিছুই না, এগুলো ইন্ডেমনিটি দিয়ে এগুলো তদন্তই করা যাবে না, বিচার করা যাবে না, মামলা নেওয়া যাবে না, এইটা বলে আপনি তদন্ত করছেন, এইটা তো কোনো তদন্তই না। আর এটা বিচার তো, এটা এই বিচার তো এক পেশে, এবং এই বিচারের রায় আগে থেকেই লেখা, এবং একটা নির্দিষ্ট মানুষকে বা নির্দিষ্ট কয়েকজন মানুষকে শাস্তি দেওয়ার জন্যই করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আপনি এই পর্বে আপনি আমাকে বলবেন যে অন্তত পক্ষে আপনার ধারণা মতে কত সংখ্যক পুলিশ মিসিং আছে এবং নিহত হয়েছেন? এটি দেখুন, আমার কাছে এক্সাক্ট পরিসংখ্যানটা নাই, তবে সরকার থেকে যে 44 জনের কথা বা 45 জনের কথা বলা হচ্ছে, আমার যে অ্যানালিসিস সেটা এইটা সঠিক নয়, এর চাইতে অনেক বেশি সংখ্যক পুলিশ মারা গেছে, এবং যারা মিসিং, যারা এখন পর্যন্ত কর্মে যোগদান করে নাই, এরা যারা জুনিয়র অধস্তন কর্মকর্তা, আমরা যাদেরকে আইনের ভাষায় বলি, তারা যাদের নামে কোনো মামলা মোকদ্দমা নাই কিন্তু মিসিং, কাজে যোগ দেয় নাই, আমি মনে করি যে তাদেরও মেরে তাদের হয়তো লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিংবা এই সংখ্যাটা কত হতে পারে সেটাই আমি আসলে, এটা আমি আসলে যেহেতু কত মিসিং মানে কতজন কাজে যোগদান করে নাই, এই পরিসংখ্যানটা আমার কাছে নাই, সেই কারণে এটা আসলে মানে অনুমানও করতে পারছি না, দুঃখিত। অশেষ ধন্যবাদ মনিরুল ইসলাম, আমি আবার যুক্ত হব আপনার সাথে। থ্যাংক ইউ। জি।